আচ্ছা, যাই হোক, আমরা অবশেষে আজকের অনলাইন ক্লাস শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ। বদ্ধশিকল বা চাকরিক বা সাইক্লিক যৌগের নামকরণ আমরা পড়বো। এই যৌগটা দেখে আমাদের মনে হতে পারে এটা একটা ম্যাথের ত্রিভুজ, কিন্তু প্রকৃতপক্ষে এইটা ম্যাথের ত্রিভুজ নয়। আমরা ম্যাথে যদিও এরকম একটা ত্রিভুজ দেখাই, এর একটি জৈব যৌগ এবং এই জৈব যৌগের নির্দিষ্ট একটা নাম আছে। এই ধরনের সংকেত ব্যবহার করে যখন জৈব যৌগের নামকরণ করা হয় তখন এদেরকে বাংলায় বলে কঙ্কাল সংকেত। কঙ্কাল সংকেত এবং ইংরেজিতে বলে স্কেলিটন ফর্মুলা। তো চলো আমরা বুঝে নেই এই নামকরণগুলো, এবং এগুলো অনেক মজার নামকরণ এবং খুবই সহজ নামকরণ। বলা হয়ে থাকে যে কয়টা কোণা তুমি দেখতে পাবা, এই দেখো এইটা এইটা এইটা, যে কয়টা কোণা দেখতে পাবা সেই কয়টা কার্বন, আর একটা করে দাগ মানে একটা করে বন্ড। তাহলে বলো তো এখানে কয়টা কোণা এবং কোন বন্ধন আছে? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তিনটা কোণা মানে তিনটা কার্বন, আর সবগুলো বন্ড হচ্ছে একক বন্ড। তার মানে সবগুলো বন্ড যেহেতু একক বন্ড এবং তিনটা কোণায় তিনটা কার্বন, তার মানে আমরা বুঝতে পারছি এই যৌগের নাম হচ্ছে প্রোপেন। এই যৌগের নাম হচ্ছে প্রোপেন। এখন যারা চাকরিক যৌগ হয়, এই চাকরিক যৌগের নামের পূর্বে আমাদেরকে একটা শব্দ অ্যাড করতে হয়। এই শব্দটার নাম হচ্ছে সাইক্লো। এই শব্দটার নাম হচ্ছে সাইক্লো। তাহলে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। আমরা এর গাঠনিক সংকেত তোমাকে দেখাতে পারি। গাঠনিক সংকেত কেমন দেখো, এই যে দেখো তিনটা কোণা তিনটা কার্বন দিয়ে দিলা, এবার প্রত্যেকটা কার্বনে এরকম করে একটা করে বন্ড দিয়ে দিলা। এবার দেখো তো এর কয়টা করে হাত খালি, এর দুইটা করে হাত খালি দিয়ে দিলাম আমরা, এর দুইটা করে হাত খালি। এই দেখো, তাহলে আলটিমেট এই যৌগের সংকেত দাঁড়াচ্ছে কি? এই যৌগের সংকেত দাঁড়াচ্ছে CH2, দেন আবার CH2, দেন আবার এই CH2, এই দেখো এরকম। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি বলো? সাইক্লোপ্রোপেন। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো সাইক্লোপ্রোপেনের সংকেত কি হবে। বলো সবাই ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, জানাচ্ছ ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো তাহলে পরবর্তী যৌগ কি হইতে পারে? পরবর্তী যৌগ দেখো তো এই যৌগটার নাম কি হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, সাইক্লোবিউটেন। দেখো চারটা কোণা তাই চারটা কার্বন। ওকে, চারটা কোণা চারটা কার্বন যদি হয় তাহলে এখন কি হবে? গাঠনিক সংকেত কি হবে? এই যে এরকম ভাবে আমরা গাঠনিক সংকেত লিখতে পারি। এই দেখো এরকম গাঠনিক সংকেত লিখতে পারি। এরকম গাঠনিক সংকেত হলে নিশ্চয়ই প্রত্যেকটা জায়গাতে আমাদের কার্বনের দুইটা করে হাত খালি, এই দুইটা করে হাত খালি, এই খালি হাতগুলোতে আমরা দিয়ে দিলাম, তাই না? এই তো, তাহলে এই যৌগের নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এই যৌগের নাম সাইক্লোবিউটেন। এইবার আমরা এই যৌগটা দেখবো। বলো তো এই যৌগটার নাম কি? এখান হ্যাঁ বলো হ্যাঁ, এই যে এই যৌগটা দেখো, এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপেন্টেন। এই যৌগটার নাম সাইক্লোপেন্টেন। তাহলে এই দেখো আমি লিখে দিচ্ছি সাইক্লোপেন্টেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাইক্লোপেন্টেন। তাহলে এইবার বলো তো কষ্ট করে এই সব যৌগের নাম কি? হ্যাঁ, এই যৌগের নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। ওকে, তাহলে আমরা এই যৌগের নাম লিখবো হচ্ছে সাইক্লোহেক্সেন। এই দেখো সাইক্লোহেক্সেন। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাই, এই যৌগের নাম কি হওয়া উচিত বলো তো সবাই? সাইক্লোপ্রোপিন। তাহলে সাইক্লোপ্রোপিনের সংকেত আমরা গাঠনিক সংকেত দেখাই তোমাদেরকে। এই দেখতে পাচ্ছ সাইক্লোপ্রোপিন। এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এই যে বন্ড, এই যে ডাবল বন্ড, এই যে বন্ড। তাহলে এর কয়টা হাত খালি? এর একটা হাত খালি। আচ্ছা, এর কয়টা হাত খালি? এরও একটা হাত খালি। এর কয়টা হাত খালি? এর দুইটা হাত খালি। বিষয়টা এখানে কি মানে নাম্বার হিসাব করা হবে না? আমরা যে শিকল মানে শিকল কার্বনে মানে শিকল যৌগে যে নাম্বার বের করেছে, নাম্বার এখানে হিসাব হবে না? হবে। এই ধরনের যৌগে এখনো নাম্বারিং এর প্রয়োজন হয়নি। যেখানে থাকবে ওখানে এক নাম্বার। এখানে তো ডাবল বন্ডটা যেখানে থাকবে সেখানে এক নাম্বার। এক নাম্বার তো উল্লেখ করলেও চলে, না করলেও চলে। যেখানে নাম্বারিং করতে হবে ওই ধরনের যৌগে আমরা যাচ্ছি একটু পরে। ওকে, আচ্ছা, এরপর বলেন স্যার। স্যার এই সাইক্লো যৌগগুলো কি নরমাল পেন্টেন হেক্সেন এগুলো থেকে ভিন্ন? হ্যাঁ, তুমি দেখো অবশ্যই তো ভিন্ন। যদি এটা প্রোপেন হতো তাহলে কি হইতো? CnH2n+2 হইতো, তাই না? বাট সেই রকম নিয়ম তো মানতেছে না, CnH2n হচ্ছে। নিশ্চয়ই যৌগগুলো ভিন্ন। সাইক্লো যৌগ আর সাধারণ যৌগ, যেটা নর্মাল প্রোপেন আর সাইক্লোপ্রোপেন, দুইটা কি এক? তুমি দেখো এই যে আমরা যদি এইভাবে দেখি তাহলে প্রোপেন হচ্ছে এরকম কিছু একটা, রাইট? এই তো, এখানে কার্বন হচ্ছে 3টা, হাইড্রোজেন হচ্ছে 8টা। কিন্তু এইটা কি? সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন দেখো এখানে কার্বন, এই যে দেখো কার্বন 3টা, তাই না?
এখন এখানে কার্বন 3টা, হাইড্রোজেন কিন্তু 6টা, তাহলে পুরা এভরিথিংই কিন্তু ভিন্ন। তাহলে নিশ্চয়ই সাইক্লোপ্রোপেন আর প্রোপেন দুইটা কি এক না আলাদা, বলো এবার। আলাদা। আলাদা, এই তো বুঝে গেছো। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী যৌগে। এই যে এই যৌগে নাম্বারিং এর প্রয়োজন হবে, আমরা সেই যৌগটা এখন দেখব। দেখো এই যে এই যৌগটা, এই যৌগটার নাম কি, কে বলতে পারে বলো দেখি? এই যৌগের নাম কি, দ্রুত বলো, এই যৌগের নাম কি? একই যৌগে একাধিক ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে নামকরণ কি হয় নিশ্চয়ই জানো না, বলেন কি নাম হতে পারে? সাইক্লোবিউটাডাইন। ইয়েস, সাইক্লোবিউটাডাইন। এখন আমার একটা কথা আছে তোমাদের কাছে, এখানে ডাবল বন্ড দুইটা কোথায় আছে তোমাকে সেটা উল্লেখ করতে হবে। এখানে ডাবল বন্ড দুইটা কোথায় আছে? এখন নাম্বারিংটা আমরা দুই ভাবে করতে পারি। আমরা যে কোনো জায়গা থেকেই এক নাম্বার ধরতে পারি। ধরো আমি এটা 1 নাম্বার ধরলাম, এটা 2 ধরলাম, এটা 3 ধরলাম, তাহলে 4 ধরলাম। তাহলে কত নাম্বারে আছে বলো? 1 এবং 3-এ আছে। কারো মনে চাইলো যে আমি এইটাকে 1 নং ধরবো না, আমি এইটাকে 1 নং ধরবো, এটাকে 2 নং ধরবো, এটাকে 3 নং ধরবো, এটাকে 4 নং ধরবো। কারো মনে চাইতেই পারে, তখন কিন্তু 1 2 হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে 1 2 যেটা নাম্বারিং হচ্ছে সেটা কিন্তু ফেয়ার না। কেন ফেয়ার না বা লজিক্যাল না? কেন লজিক্যাল না? দেখো, এটা যদি 1 নং কার্বনে ডাবল বন্ড থাকে তাহলে নিশ্চয়ই 2 নং কার্বনে ডাবল বন্ড থাকা বলতে আমি এই ডাবল বন্ডটাকে বোঝাবো। তাহলে এখানে কি পাশাপাশি ডাবল বন্ড আছে, নাকি একটা তারপর গ্যাপ দিয়ে আরেকটা আছে বলো? একটা তারপর গ্যাপ দিয়ে আরেকটা। তাহলে আমি একটাকে যদি 1 কল্পনা করি কনসেপচুয়ালি, তাহলে অপরটাকে কি আমি 2 কল্পনা করব নাকি 3 কল্পনা করব? 3 কল্পনা করতে হবে। 3 কল্পনা করতে হবে, 3 কল্পনা করতে হবে। একটাকে 1 কল্পনা করলে আর একটাকে 3 কল্পনা করতে হবে। তাহলে আমাকে বলতে হবে সাইক্লো, কি বলতে হবে? সাইক্লো, তারপর হচ্ছে 1,3 বিউটাডাইন। অনেকে বলার চেষ্টা করবে এইটা ডাইবিউটিন, বাট তোমাদেরকে এটা শেখানো হচ্ছে কোনোভাবে এটা ডাইবিউটিন না। ডাইবিউটিন মানে 2টা বিউটিন। এখানে কি আদৌ 2টা বিউটিন আছে নাকি একটা বিউটাই 2টা ইন আছে? একটা বিউটা 2টা ইন। ওকে, বলো এইটা একদম ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করে জানো এটা একদম ক্লিয়ার কিনা। ওকে, একদম ক্লিয়ার জানাচ্ছ। চলে যাই পরবর্তী আলোচনায়। বলো এই যৌগের নাম কি, দ্রুত বলো, মাইক্রোফোন অন করে। এই যৌগের নাম কি, দ্রুত বলো। সাইক্লো-1,3-হেক্সাডাইন। আচ্ছা, সাইক্লো-1,3-হেক্সাডাইন, হ্যাঁ একদম সঠিক উত্তর। সবাই ক্লিয়ার কিনা? সাইক্লো-1,3-হেক্সাডাইন। ওকে, আরেকবারও যদি একবার বোঝান। হ্যাঁ, কনসেপচুয়ালি যদি নামকরণ করি তাহলে তুমি বুঝতেই পারছো এখানে যে একটা ডাবল বন্ড যেখানে আছে তার পাশের জায়গাটাতে ডাবল বন্ড নেই এবং তার পাশের জায়গাটাতে আছে, মানে একটা 1 হলে আর একটা 3 হবে। তাহলে সাইক্লো-1,3-হেক্সাডাইন। বলো এটা কি এবার বুঝতে পেরেছো কিনা যারা কমেন্ট করছিল? হ্যাঁ, নাম্বারিংটাই আমরা বোঝাচ্ছি যে আমরা চাকরিক যৌগের যে কোনো জায়গা থেকে নাম্বারিং শুরু করতে পারি। তো ধরো তুমি যে কোনো জায়গা থেকে শুরু করলা, কিন্তু তোমার কি মনে হয় 1 নাম্বার তুমি যেইটাকে ধরবা তার পাশেরটাতে কি ডাবল বন্ড আছে নাকি একটা গ্যাপ দিয়ে ডাবল বন্ড আছে? একটা গ্যাপ দিয়ে। তাহলে একটাকে যদি তুমি 1 নাম্বার কল্পনা করো তাহলে অপরটাকে কল্পনা করবা কি? 3। তাহলে তোমাকে বলতে হবে কি সাইক্লো, কি বলতে হবে বলো তো? এই যে সাইক্লো 1,3-হেক্সাডাই, এই যে সাইক্লো 1,3-হেক্সাডাইন। স্যার ডাবল বন্ড থেকে কি নাম্বারিং শুরু করব? হ্যাঁ নিশ্চয়ই, যেখানে ডাবল বন্ড আছে সেখান থেকে নাম্বারিং শুরু করব আমরা, তাই না? বলো তো, যেখান থেকে ডাবল বন্ড থাকবে সেখান থেকে নাম্বারিং শুরু করব। বলো ক্লিয়ার কিনা? স্যার মানে আপনারা যে মুক্ত শিকলে যেভাবে করেন যে যেখান থেকে কম নাম্বার পাওয়া যায় সেখানে সেই নাম্বারটাই ধরুন, সেখানে কি একই রকম? মুক্ত, হ্যাঁ হ্যাঁ, মুক্ত শিকলের ওই কনসেপ্টটা একই রকম, বাট মুক্ত শিকল বদ্ধ শিকল তো এক না। এখানে মুক্ত শিকলতে আমরা বাম অথবা ডান দিক থেকে নাম্বারিং করি। এই পুরো চক্রের মধ্যে কোথাও কি বাম ডান ওপর নিচ বলে কিছু আছে? তা তো নাই। তা তুমি যে কোনো জায়গা থেকে ধরতে পারো। কোথা থেকে ধরবা? যেখানে নিশ্চয়ই ডাবল বন্ড আগে থাকবে। ধরো যাক তুমি এটাকে 1 নাম্বার ধরলা, তাহলে এটাকে তুমি 2, এটাকে তুমি 3 ধরবা, তাই না? কিন্তু অনেকে ভাবতে পারে যে আমি এটাকে 1 নাম্বার ধরবো, তাহলে এটা 2 হবে। কিন্তু এটাকে 1 নাম্বার ধরলে এটা 2, এটা ফেয়ার না। কেন ফেয়ার না বলো তো? কারণ 1 এর পরের জায়গাটা 2,
কিন্তু পাশাপাশি এখানে ডাবল বন্ড নাই, এজন্য এটাকে 1-3 ধরতে হবে। এই ধরনের যৌগের নাম্বারিংটা বরং নাম্বার দিয়ে না করে কনসেপচুয়ালি চিন্তা করলে ভালো হয় যে নাম্বারিং কেমন হবে। বলো ক্লিয়ার কিনা এবার? চাকরিক যৌগের মানে দ্বিবন্ধনের ক্ষেত্রে কি সবসময় নাম্বারিং 1-3 হয়? যদি একটার থাকে তারপরেরটাই না থাকে তখন এরকম হয়। আচ্ছা যাই হোক, 9-10 লেভেলে তোমাদের মাত্র 2টা যৌগই আছে এরকম, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা পড়ালাম এই যে এইটা, এই 2টা যৌগ বুঝলেই হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, আচ্ছা চলো আমরা এগিয়ে যেতে চাই। আমরা এখন পড়বো, খাতায় হেডিং দিব অ্যারোমেটিক যৌগের নামকরণ। খাতায় হেডিং দিব সবাই অ্যারোমেটিক যৌগের নামকরণ। হ্যাঁ, এই দেখো লেখা আছে অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, অ্যারোমেটিক যৌগ কি লেখা আছে এখানে পড়ো। গ্রিক শব্দ অ্যারোমা, হ্যাঁ গ্রিক শব্দ অ্যারোমা, গ্রিক শব্দ অ্যারোমা, অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। বলছে অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা হয়। তারপর আমরা বলতেছি যে যত যৌগ অ্যারোমেটিক আছে দুনিয়াতে, বর্তমানে সব যৌগ কিন্তু সুগন্ধযুক্ত যৌগ নয়। কিন্তু অ্যারোমেটিক যৌগ যখন প্রথমে অ্যারোমেটিক যৌগ নিয়ে কাজ করা হয় তখন যে যৌগগুলো পাওয়া যায় সেই যৌগগুলো কিন্তু সুগন্ধযুক্ত যৌগ ছিল, তাই তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। তাহলে কি বলছিলাম বলতো, প্রথমে যে যৌগগুলো ছিল সেই যৌগগুলো সুগন্ধযুক্ত যৌগ ছিল, তাই তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হতো, যেটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসছে। বাট বর্তমানে যে যৌগগুলো পাওয়া যায় সেগুলোকে সবগুলো সুগন্ধযুক্ত নয়। আচ্ছা, যেমন ভাবে আমরা বলে থাকি যে সকল জৈব যৌগ হাইড্রোকার্বনের জাতক, সকল জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বনের জাতক, অর্থাৎ কোনো না কোনো ভাবে হাইড্রোকার্বন থেকে আসছে। ঠিক তেমন ভাবে আমরা বলতে পারি যে অ্যারোমেটিক যৌগের মাদার যৌগ হচ্ছে বেনজিন, অর্থাৎ মনে করা হয় যে সকল অ্যারোমেটিক যৌগ নাকি বেনজিন থেকে আসছে। তো চলো আমরা এখন বেনজিন সম্পর্কে জানবো, বেনজিনের গঠন জানবো। হ্যাঁ, বেনজিন, বেনজিনের 3টা সংকেত তোমরা কিছুক্ষণ আগেই দেখলা, স্লাইডে আবার দেখাচ্ছি আমি। দেখো এখানে ভালো করে, এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেনজিনের সংকেত। অ্যারোমেটিক যৌগ আলাদা একটা মানে গোত্র, এদেরকে এর আগে যেসব যৌগ নামকরণ করেছো ওইভাবে কল্পনা করলে হবে না। হ্যাঁ, এটা বেনজিন। বেনজিন দেখে তোমার মনে হচ্ছে এটা প্রচলিত নাম, কিন্তু আসলে বেনজিন এত পপুলার যে প্রচলিত নামকে ইউপ্যাক নামকরণ করে ফেলে। অর্থাৎ এই বেনজিনটা শুরুতে প্রচলিত নাম ছিল, কিন্তু পরে ইউপ্যাক বলে নাম আর চেঞ্জ করা যাবে না, এটা মানুষ অনেক জানে, তাই ইউপ্যাক বেনজিনকেই ইউপ্যাক নাম হিসাবে দিয়ে দেয়। ওকে, তুমি চাইলে এই বেনজিনের সংকেতটাকে এইভাবেও লিখতে পারো, অর্থাৎ এইখানে 3টা ডাবল বন্ড আছে না, তুমি চাইলে এইভাবেও ডাবল বন্ড দিতে পারো। কিন্তু একটা শর্ত হচ্ছে কখনোই পাশাপাশি ডাবল বন্ড দেয়া যাবে না। মানে কি দিতে হবে, একটা ডাবল বন্ড থাকবে, তারপর একটা গ্যাপ থাকবে, তারপর ডাবল বন্ড থাকবে। পাশাপাশি কার্বনে কখনো ডাবল বন্ড দেয়া যাবে না। এইখানে যে ডাবল বন্ড গুলো দেখতেছো, এই ডাবল বন্ডের ইলেকট্রন গুলো সবসময় ঘুরে, এই ইলেকট্রন গুলাকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। এই ডাবল বন্ডের ইলেকট্রন গুলো সবসময় ঘুরে, এই ইলেকট্রন গুলোকে বলা হয়, কি বললাম বলতো, সঞ্চারণশীল ইলেকট্রন। তাই তুমি চাইলে এই ইলেকট্রন গুলাকে প্রকাশ করার জন্য এই মাঝখানে এরকম গোল চিহ্ন দিয়ে দিতে পারো, মাঝখানে এরকম গোল চিহ্ন দিতে পারো। বলো গোল চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? গোল চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এই ইলেকট্রনগুলা ঘুরতেছে, এই ইলেকট্রনগুলা ঘুরতেছে। তাহলে বেনজিনের এই 3টা সংকেতের মধ্যে কে বলতে পারে কোনটা সবথেকে ভালো বা সঠিক সংকেত বলো তো? তিনটাই একই, তিনটাই একই কথা, তিনটে একই কথা। তুমি চাইলে এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, এভাবে লিখতে পারো। কিন্তু যদি তুমি এই মাঝখানে বেনজিনের মাঝখানে কোনো কারণে ভুল করে এই গোল চিহ্ন দিতে ভুলে যাও, তখন এই যৌগটা কিন্তু সাইক্লোহেক্সেন হয়ে যাবে না? তাহলে সাইক্লোহেক্সেন আর বেনজিন কিন্তু এক জিনিস না, তাহলে নিশ্চয়ই এটা ভুল হবে, রাইট? তাহলে তোমাকে মাঝখানে হয় এভাবে ডাবল বন্ড দিতে হবে, না হয় গোল চিহ্ন দিতে হবে, এবং চেষ্টা করতে হবে বেনজিনের মাঝখানের গোল চিহ্নটা যাতে কোনোভাবে ছোট না হয়ে যায়। এই ছোট হইলে নিউক্লিয়াসের মতো দেখা যায়, তাই না? বেনজিনের মাঝখানের এই গোল চিহ্নটা যাতে সবসময় বড় থাকে, অর্থাৎ ইউপ্যাক বলতেছে যে বেনজিনের মাঝখানের গোল চিহ্নটা বেনজিনের যে আয়তন, বেনজিনের মাঝখানের গোল চিহ্নটা বেনজিনের যে আয়তন তার মিনিমাম 60% হইতে হবে। মিনিমাম মানে যাতে এই মাঝখানের গোল চিহ্নটা ছোট না দেখায়, তুলনামূলক বড় দেখায়, এরকম ভরা দেখায়। হ্যাঁ, মাঝখানে একদম নিউক্লিয়াসের মতো একটা ছোট্ট করে দিয়ে দিলাম, এরকম ভাবে দিব না। বলো বেনজিনের সংকেত ক্লিয়ার কিনা আমাকে জানাও। স্যার, বলো। বেনজিনের ইলেকট্রনগুলো ঘুরে দিতে হয় কি ডাবল বন্ডটা কি চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, বেনজিনের মধ্যে যে ডাবল বন্ড আছে ওই ডাবল বন্ডের ইলেকট্রনগুলো ঘুরে বিধায় এরকম গোল চিহ্ন দেয়া যায়, অথবা ডাবল বন্ডটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ওকে, দেখো আমরা এবার বেনজিনের গাঠনিক সংকেত আঁকবো। খেয়াল করো, প্রথমে আমরা 6টা কোণার কারণে, দেখো এখানে এই যৌগে 6টা কোণা আছে, 6টা কার্বন দিয়ে দিলাম। এবার এট ফার্স্ট আমরা সব জায়গাতে একটা করে বন্ড দিয়ে দিব।
যে একটা বেঞ্জিন চক্র তৈরি করলাম। এবার বলো ডাবল বন্ড কয়টা দিতে পারবো আমরা, বলো ডাবল বন্ড কয়টা দিতে পারবো? তিনটা। পাশাপাশি দিতে পারবো নাকি একটার পর একটা দিতে হবে বলো? একটার পর একটা। তাহলে এখানে একটা দিলাম, তারপর এখানে একটা দিলাম, তারপর এখানে একটা দিলাম। এবার বলো প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত খালি? প্রত্যেকটা কার্বনের একটা করে হাত খালি না? কথা বলো না কেন? এই কার্বনের কয়টা হাত খালি, এই কার্বনের কয়টা, এই কার্বনের কয়টা, এই কার্বনের কয়টা, এই কার্বনের কয়টা, এই কার্বনের কয়টা? প্রত্যেকটা কার্বনের কিন্তু একটা করে হাত খালি। দেখো প্রত্যেক কার্বনের একটা করেই কিন্তু হাত খালি। তো এখন আমরা কি লিখতে পারি সংক্ষেপে? C6 and H6। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এরপর আমরা পড়বো ন্যাফথালিন। হ্যাঁ, ন্যাফথালিন, দেখো এই যে স্পেলিং দেখো, ন্যাফথালিন। ন্যাফথালিন দেখছো কোথাও? এই যে দেখো এখানে কি লেখা আছে, কাপড়ের পোকামাকড় তাড়াতে ব্যবহৃত হয়। খাতায় এই যে দেখো স্পেলিং দেখো, ন্যাফথালিন, ন্যাফথালিন। ন্যাফথালিন হেডিং দাও। ওকে, এই যে ন্যাফথালিন। এই তো ভালো করে খেয়াল করে দেখো ন্যাফথালিন। এইবার চিন্তা করো ন্যাফথালিন নিয়ে যদি চিন্তা করি আমরা, এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে তার সংকেত। চাইলে আমরা একে এই যে গোল চিহ্ন দিতে পারি, এই দুইটা গোল চিহ্ন দিতে পারি। হ্যাঁ, সেটাও হচ্ছে ন্যাফথালিনের সংকেত। এভাবেও লিখতে পারি, ঠিক আছে? মানে এইভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এখন চলো এর গাঠনিক সংকেত আমরা দেখে নিই। ন্যাফথালিনের গাঠনিক সংকেত কি হবে সেটা আমরা এখন দেখব। তাহলে এই দেখো কার্বন, এই দেখো কার্বন, এই দেখো কার্বন, এই কার্বন, 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 আবার এই যে এখানে কার্বন, এইখানে কার্বন, এইখানে কার্বন, এইখানে কার্বন, রাইট? তাহলে একটু চিন্তা করো তো কষ্ট করে, এই যে ডাবল বন্ড দিলাম, এই যে বন্ড দিলাম, এই যে বন্ড দিলাম, এই যে বন্ড দিলাম, এই যে বন্ড, এই যে বন্ড। ওকে, আবার এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড। এখন এই যে ডাবল বন্ড এখানে দিলাম, বলো এখানে ডাবল বন্ড দিছি, আমি কি পাশেরটাই দিতে পারবো না পারবো না? কথা বলে না কেন মেয়েরা আজকে? পারবো না। তাহলে কোথায় দিব? এখানে যেহেতু দিছি এখানে দিতে পারবো না, এখানে দিব। এখানে যেহেতু দিছি তার মানে এখানে দিতে পারবো না, দিতে পারবো কোথায়? এইখানে। ওকে, আচ্ছা এখানে ডাবল বন্ড দিছি, এখানে পারবো না, এখানে দিতে হবে। এখানে দিছি এখানে পারবো না, এখানে দিতে হবে। এই হচ্ছে নিয়ম। এবার আমাকে বলো কষ্ট করে, এই কার্বনের কয়টা হাত খালি? এই কার্বনের কয়টা হাত খালি? একটা। এই একটা খালি হাতে হাইড্রোজেন দিয়ে দিব। এর কয়টা হাত খালি? ওকে, আচ্ছা এবার বলো এর কয়টা হাত খালি? এর কোনো হাত খালি নাই, এর কোনো হাত খালি নাই। এর হাত খালি একটা, এরও হাত খালি একটা, এরও হাত খালি একটা। এইখানে একটা হাত খালি, এইখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি। কে বলবে কার্বন কয়টা এবং হাইড্রোজেন কয়টা? বলো কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা? দ্রুত বলো, দ্রুত বলো। কার্বন হচ্ছে 10টা আর হাইড্রোজেন হচ্ছে 8টা। এই হচ্ছে কথা এখানকার। হ্যাঁ, ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও সবাই। আচ্ছা এবার দেখো আমরা চলে যাব একটা অনেক মজার একটা যৌগ, যে যৌগ তোমরা জেনে অনেক খুশি হবা। এমন একটা যৌগ আজকে তোমাদেরকে সলভ করবো। এই যৌগটা হচ্ছে, দেখো কি লেখা আছে পড়ো তো কষ্ট করে, ফেনল বা কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, এবং ডানে দেখো বক্সের মধ্যে লেখা আছে OH মূলক, মানে বন্ড OH মূলক হইতো, যদিও এখানে ভুল লিখছে। এই যে বন্ড OH মূলক থাকা সত্ত্বেও ইহা অ্যালকোহল নয় বরং মৃদু অ্যাসিড। হ্যাঁ, এবং এটি কি তাড়াতে ব্যবহৃত হয়? এই যে কিছুদিন আগেই তুমি বছর খানেক হবে বাংলাদেশে হচ্ছে খুব উৎপাত দেখা যাচ্ছিল রাসেল ভাইপারের, মনে আছে? হ্যাঁ, গত বছর। তো এই যে তুমি যদি কার্বলিক অ্যাসিড কিনে যেইখানে এরকম সাপ থাকার সম্ভাবনা আছে ওই জায়গায় যদি রেখে দাও, তাহলে ওই গন্ধেই, কার্বলিক অ্যাসিডের গন্ধে কিন্তু সাপ হচ্ছে ওইখানে বা ওই অঞ্চলে প্রবেশ করবে না। ওকে, এটি সাপ তাড়াতে ব্যবহৃত হয়। এটা সংকেত দেখতেই পাচ্ছ এখানে। আমি এর গাঠনিক সংকেত তোমাদেরকে দেখাতে পারি। অলরেডি তোমরা বেনজিন নিয়ে কাজ করেছো। এই যে বেনজিন দেখতেছো না, এই বেনজিনের জাস্ট ওপরের যে হাইড্রোজেনটা, এই যে দেখো এখানকার যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা তুমি যদি বাদ দিয়ে সরিয়ে তুমি এখানে OH যুক্ত করে দাও, তখন এটা হয়ে যায় ফেনল। বেনজিনের জাস্ট এই প্রথম কার্বনের হাইড্রোজেনটা সরিয়ে তুমি যদি OH যুক্ত করে দাও, তখন সেটা ফেনল হয়ে যায়। এই যে, আর ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, নট কার্বনিক অ্যাসিড। কার্বনিক একটা, কার্বলিক একটা। এবং কার্বলিক অ্যাসিড ব্যবহার হয় কি তাড়াতে? সাপ তাড়াতে। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো। জানাও সবাই, কমেন্ট করে জানাও। আমরা অলরেডি অ্যারোমেটিক যৌগের নামকরণ শেষ করে ফেলেছি। স্যার আবার একটু বোঝানো যাবে? হ্যাঁ, এই দেখো এই যে আমরা বললাম কি, বেনজিনের একটা হাইড্রোজেন সরে গিয়ে যদি ওখানে OH যুক্ত হয় তাহলে ওটার নাম হয়ে যায় ফেনল।
এই তো এটি সাপ্তাহান্তে ব্যবহৃত হয়, আর কিছুই না। বেঞ্জিনের তো গাঠনিক সংকেত বুঝছোই, বেঞ্জিনের জাস্ট এইখানে যে কার্বনটা থাকে তার হাইড্রোজেনটা সরে গিয়ে ওই জায়গাটা দখল করে কে, OH, তখন সেটা হয়ে যায় ফেনল। আমরা চলে যাব পরবর্তী আলোচনার দিকে। এইবার আমরা পড়বো কি লেখা আছে, টপিকের নাম পড়ো তো, সমাণু বা হ্যাঁ বা আইসোমার। দেখো খেয়াল করে দেখো, যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য ধর্মগত অমিল দেখা যায় তাকে পরস্পরের সমাণু এবং এই ঘটনাকে সমানুতা বলে। তাহলে আমি আবার পড়ছি, খুব মনোযোগ দিয়ে শোনো। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য ধর্মগত অমিল দেখা যায় তাকে পরস্পরের সমাণু বলে এবং এই ঘটনাকে সমানুতা বলে। তাহলে যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য ধর্মগত অমিল দেখা যায় তাদেরকে পরস্পরের সমাণু এবং এই ঘটনাকে সমানুতা বলে। অলরেডি তুমি যখন চ্যাপ্টার 7 পড়ো তখন একটা উদাহরণ তুমি পড়েছিলা, তোমার নিশ্চয়ই মনে আছে, দেখো মনে আছে কিনা। এই দেখো এই যৌগটা, এবং চ্যাপ্টার 11তেও পড়েছো তুমি, জৈব যৌগ যখন শুরু করো, এটা নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। একে তুমি তাপ যদি দাও তখন এটা হয়ে যায় ইউরিয়া এবং অ্যামোনিয়াম সায়ানেটের কিন্তু আণবিক সংকেত এক, মানে অর্থাৎ এইখানে যে দুইটা নাইট্রোজেন আছে, এখানে দুইটা নাইট্রোজেন আছে, দেখো এখানেও দুইটা নাইট্রোজেন আছে, এখানে 4টা হাইড্রোজেন, দেখো এখানেও 4টা হাইড্রোজেন আছে, এখানে একটা কার্বন, এখানেও একটা কার্বন আছে, এখানে একটা অক্সিজেন, এখানেও একটা অক্সিজেন আছে। তাহলে এদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এই যৌগ দুইটা নিশ্চয়ই একই যৌগ না, তাদের ধর্ম এক না। যেখানে ইউরিয়া আমি ব্যবহার করি সেখানে চাইলে আমি অ্যামোনিয়াম সায়ানেট ব্যবহার করতে পারবো না, যেখানে অ্যামোনিয়াম সায়ানেট ব্যবহার করি চাইলে আমি ওখানে ইউরিয়া ব্যবহার করতে পারবো। চলো আমরা আরো কিছু উদাহরণ, যেটা চ্যাপ্টার 7 পরীক্ষায় আসতো, বোর্ডে কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা দেখেছি কিন্তু আমরা পড়ি নাই, এমন কিছু যৌগ আজকে তোমাদেরকে আমরা দেখাবো। কারণ এটা পুরান বইয়ে ছিল, বর্তমান বইয়ে দেয়া নাই, কিন্তু আগামীতে আসতে পারে যেহেতু বোর্ড কোশ্চেনের মধ্যে ছিল। যেমন দেখো আমরা একটা যৌগ দেখতে পারি এখানে, হ্যাঁ দেখাবো, অসুবিধা নাই, বুঝাই দিয়ে আবার দেখাবো। দেখো এই সংকেত দেখতে পাচ্ছ C2H6O, এই আণবিক সংকেত ব্যবহার করে তুমি চাইলে তুমি দুইটা যৌগ লিখতে পারো। খেয়াল করে দেখেছো? কে বলতে পারে এই যৌগের নাম কি? আমি যে যৌগটা লিখেছি ইথানল, হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ এবং পরিচিত যৌগ। দেখো কার্বন 2টা, হাইড্রোজেন দেখো 6টা, কিভাবে 3 আর 2 5 আর 1 6, আর একটা অক্সিজেন, ঠিক আছে, এটার নাম ইথানল। আর আমি যদি এবার এই যৌগটা লিখি, এই যৌগটার নাম কি তোমরা বলতে পারবা? মিথক্সিমিথেন বা ডাইমিথাইল ইথার। হ্যাঁ চলো আমরা স্লাইড দেখাই এবার। এই দেখো এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার বা মিথক্সিমিথেন। খেয়াল করে দেখো দুইটা যৌগের ধর্মগত কত পার্থক্য রয়েছে, যদিও তাদের দুইটারই আণবিক সংকেত সেম। অর্থাৎ আমি যদি গুছিয়ে লিখি তাহলে এইটাকে এবং এইটাকে এইভাবেই লেখা যায়, অর্থাৎ এইটা দিয়ে এটাও বোঝায়, এটা দিয়ে এটাও বোঝায়। দেখো ইথানল একটা তরল পদার্থ, কিন্তু অপরপক্ষে ডাইমিথাইল ইথার এটা কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। এবার দেখো ইথানলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটার স্ফুটনাঙ্ক -24 ডিগ্রি সেলসিয়াস। দেখো এটা পানিতে দ্রবণীয় আর এটা পানিতে অল্প দ্রবণীয় বা অদ্রবণীয়। তাহলে এই যৌগ দুইটার, এই ইথানল এবং ডাইমিথাইল ইথার যৌগ দুইটার আণবিক সংকেত একই, এই যে C2H6O আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আর গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার জন্য ওই যৌগ দুইটা ধর্মগত কি থাকে? দেখো পার্থক্য থাকে, ধর্মগত পার্থক্য থাকে। আর এজন্য এই যৌগ দুইটাকে বলা হবে পরস্পরের সমাণু। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলো আমরা সমাণুর সংজ্ঞাটা একটু আবার দেখে নেই। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য ধর্মগত অমিল দেখা যায় তাকে পরস্পরের সমাণু বলে এবং এই ঘটনাকে সমানুতা বলে। বলো তো ক্লিয়ার কিনা? আচ্ছা দেখো এইবার আমরা এই যৌগটা দেখব যে এই C3H6 এই সংকেত ব্যবহার করে আমরা কয়টা সমাণু লিখতে পারি। খেয়াল করো, দেখো তো তোমরা বুদ্ধি খাটাও তো। C3H6 এইটা ব্যবহার করে তুমি কি কি লিখতে পারো? যেমন তুমি চাইলে প্রোপিন লিখতে পারো, নিশ্চয়ই প্রোপিন লিখতে পারো। কে বলতে পারে আর কি লেখা যেতে পারে? C3H6 ব্যবহার করে আর কি লেখা যেতে পারে? কে বলতে পারে? হ্যাঁ বলছে সাইক্লোপ্রোপেন বলে, আবার তুমি কি জানি বলতেছো কেন? এই দেখো সাইক্লোপ্রোপেন, ঠিক আছে বলো। দেখো
এটাও C3H6, এটাও C3H6। বলো ক্লিয়ার কিনা? C3H6, তাহলে এই যৌগটা আর এই যৌগটা পরস্পরের সমানও বলতে পারো কিনা? ওকে ক্লিয়ার, আমাকে জানাচ্ছ ক্লিয়ার। হ্যাঁ, এইবার আসো, তোমাদের পরীক্ষায় অলরেডি এই কোশ্চেনটা চলে আসছে। এই দেখো তোমাদের লেকচার শিট যেটা দিছি, এটার পেজ নাম্বার 59 আর কোশ্চেন নাম্বার 40। পেজ নাম্বার 59 এবং কোশ্চেন নাম্বার 40, ঠিক আছে? এই দেখো বিউটিনের সমাণু কোনটি? তাহলে বিউটিনের সমাণু কোনটি? উত্তর কি? সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। দেখো, এই দেখো, এটা দিয়ে বিউটিনও লেখা যায়, সাইক্লোবিউটেনও লেখা যায়। আমরা খেয়াল করে দেখি কিভাবে বিউটিন এবং সাইক্লোবিউটেন লেখা যায়। এই দেখো C4, অনেকে মনে করে এগুলো পরীক্ষায় আসে না, কিন্তু দেখো পরীক্ষা আসছে একবার, যদিও অত বেশি আসে না পরীক্ষায়। এই CH3, CH2, দেন CH ডাবল বন্ড CH2। এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, এখানে কি হবে? এখানে 4টা, এই তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো, তাহলে এটা হচ্ছে বিউটিন আর এটা হচ্ছে সাইক্লোবিউটেন। বলো ক্লিয়ার কিনা? এ পর্যন্ত থাক, আগামী দিন আমরা সমগোত্রীয় শ্রেণী দিয়ে পড়া শুরু করব। তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।